ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব এটা ক্লাস 10-এরই একটা ক্লাস হবে। কীরকম আমরা যে রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা দেখতে পাই, এটা ক্লাস 10-এর মধ্যে সবথেকে মনে হয় ছোটো চ্যাপ্টার এটা, কিন্তু এখানে এই চ্যাপ্টারটা খুবই সহজ, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে এই চ্যাপ্টারটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আগে কেন কঠিন আর কেন সহজ এই জিনিসটাকে আগে বলি। যে সহজ এই কারণ এই চ্যাপ্টারটাতে কোনো কিছু বেশি বড় বড় করে লিখতে হয় না, এই জন্য সহজ। আর অনেক কিছু জিনিস মনে রাখতে হয়, এটাও হয় না, সেই জন্য এই চ্যাপ্টারটা খুবই সহজ। আর কেন কঠিন তার কারণ হচ্ছে যে রাসায়নিক গণনার মধ্যে চ্যাপ্টারটাতে কী হয়, কিছু আমাকে রিয়াকশান জানতে হয়, এবং সেই রিয়াকশানের ক্ষেত্রে সেই রিয়াকশানগুলোর কীভাবে ব্যালেন্স হবে সেটা জানতে হয়। কারণ যদি রিয়াকশান আমি ঠিকভাবে না লিখতে পারি এবং যদি রিয়াকশানে যদি ব্যালেন্স ঠিক না করতে পারি, তাহলে সেই রিয়াকশানগুলো আমি মেলাতে পারবো না, বা তাদের ক্ষেত্রে যে অঙ্ক যেগুলো করব, নিউমেরিক্যাল যেগুলো করব, সেগুলো কিন্তু আমরা মেলাতে পারবো না। সেই জন্য আমাকে রিয়াকশান মনে রাখতে হবে এবং তার সঙ্গে মনে রাখতে হবে যে কীভাবে ব্যালেন্সটা করা হয়। ক্লিয়ার? আর যদি কেউ তার মূল জিনিসটা এই নিউমেরিক্যাল, এই চ্যাপ্টারে শুধু নিউমেরিক্যালই থাকে, থিওরি পার্ট অত থাকে না, থাকেই না, থিওরি পার্ট থাকে না, যা থাকে শুধু নিউমেরিক্যালই থাকে। এবার নিউমেরিক্যালগুলো তখনই আমি সলভ করতে পারবো যদি তার প্রাইমারি যে জিনিস, একদম মূল যে জিনিস যেটা, সেটাকে যদি আমি একটু ভালো করে বুঝে নিতে পারি, তাহলে এই চ্যাপ্টারটা অনেকটাই সহজ হয়ে যায়। তা আমরা আজকে দেখব চ্যাপ্টারটা যতটা সহজভাবে পড়ার। ক্লিয়ার? রাসায়নিক গণনা। এখানে দেখো, রাসায়নিক গণনার ক্ষেত্রে আমাদেরকে প্রথম জানতে হবে মোল সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে, যেটা আমরা ক্লাস 9-এও কিন্তু পড়েছি। একটা জিনিস, এই মোলের যে জিনিসটা না, এটা ক্লাস 9-এ পড়তে হয়, ক্লাস 10-এ পড়তে হয়, ক্লাস 11-এও পড়তে হয়, ক্লাস 12-এও পড়তে হয়, সব জায়গাতে পড়তে হয়। অর্থাৎ সেই জন্য 9 থেকে প্রথম শিখিয়ে দেওয়া হয়, যাতে পরবর্তীকালে সমস্যা যাতে না হয়। তা মোল বলতে আমরা কেমিস্ট্রিতে যে কোনো জিনিসের যদি তাকে যদি পরিমাপ করতে চাই, তাহলে মোল দিয়ে পরিমাপ করতে পারি। তাহলে মোল হচ্ছে একটা একক, যেটা দিয়ে কেমিস্ট্রির যে কোনো বস্তুকে তাকে আমরা পরিমাপ করতে পারি, সেটাকে বলা হয় মোল। ক্লিয়ার? এর মোলকে আমরা কীভাবে লিখতে পারি, একটা জিনিস দেখো, যদি একটা বস্তু যদি হয়, ধরো একটা বস্তু আছে, ধরো এই বস্তুটা আছে, ধরো যে কোনো একটা বস্তু আছে বা অবজেক্ট একটা আছে, এই অবজেক্টকে আমরা তিনভাবে এক্সপ্লেন করতে পারি। হতে পারে এই অবজেক্টটার গ্রাম থাকতে পারে, অর্থাৎ ভর বা ওয়েট। ক্লিয়ার? এই অবজেক্টটার ভলিউম থাকতে পারে, অর্থাৎ লিটার, অর্থাৎ ভলিউম থাকতে পারে। এই অবজেক্টটার নাম্বার থাকতে পারে, অর্থাৎ সংখ্যা বা কোয়ান্টিটি। এই তিনটে জিনিস থাকতে পারে, এটা নাম্বার, সংখ্যা, কণার সংখ্যা। তাহলে এটা বস্তুটার ভর, বস্তুটার আয়তন, বস্তুটার সংখ্যা, এই তিনটে একটা অবজেক্টকে এই তিনভাবে এক্সপ্লেন করতে পারি। যে বস্তুটার ভর কত, বস্তুটার আয়তন কত, কটা বস্তু আছে, এটা হচ্ছে সংখ্যা। তাহলে এই তিনটে জিনিসকে যখন আমরা দিয়ে একটা বস্তুকে যখন ব্যাখ্যা করতে পারি, ঠিক একইভাবে এই তিনটে জিনিসকে আবার মোলেও কনভার্ট করতে পারি। যদি গ্রাম দেওয়া থাকে তাহলে মোলে যেতে পারি, যদি লিটার দেওয়া থাকে তাহলে মোলে যেতে পারি, যদি ভলিউম দেওয়া থাকে, এই কোয়ান্টিটি যদি দেওয়া থাকে, অর্থাৎ সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলেও মোলে যেতে পারি। এটা হচ্ছে কণার সংখ্যা, এটা হচ্ছে কণার সংখ্যা। কোয়ান্টিটি বলতে কণার সংখ্যাকে বোঝাচ্ছে। তো এটা যদি দেওয়া থাকে, সেটাকে আমরা মোলে কনভার্ট করতে পারি। তাহলে দেখো, যদি মোল আমাকে বের করতে দেয়, তাহলে কীভাবে মোলে আসতে পারি। দেখো, যদি ভর থাকে তাহলে মোলে যেতে পারি, যদি ভর থাকে তাহলে মোলে যেতে পারি, যদি তোমার আয়তন থাকে তাহলে মোলে যেতে পারি, যদি সংখ্যা থাকে তাহলেও মোলে যেতে পারি। এই তিনটে জিনিস থেকে আমরা মোলে যেতে পারি। ভালো করে ক্লিয়ার করে নাও, মোলে কীভাবে আসতে পারি। যদি ভর দেওয়া থাকে তাহলে মোলে আসতে পারি, যদি আয়তন দেওয়া থাকে তাহলে মোলে আসতে পারি, যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে মোলে আসতে পারি। অবশ্যই এখানে ভর যেটা, সেটা কিন্তু অবশ্যই গ্রামে থাকতে হবে। আয়তন যেটা, সেটা হতে পারে লিটার, হতে পারে মিলিলিটার। ক্লিয়ার? আর সংখ্যার তো কোনো একক হয় না, দুটো, তিনটে, চারটে, এটা তো একক না। তা সংখ্যা থেকেও আবার
আমরা মোলে আসতে পারি। এটা যে বেসিক জিনিস। তাহলে কোনো জিনিসে ভর দেওয়া থাকলে মোলে, আয়তন দেওয়া থাকতে মোলে, যদি সংখ্যা দেওয়া থাকে কণার সংখ্যা, যে 1000টি অণু, 1000টি পরমাণু, 1000টি ইলেকট্রন, এই যে সংখ্যা যেগুলো, সেই সংখ্যাটাকেও আবার আমরা মোলে কনভার্ট করতে পারি। ক্লিয়ার? দেখো এবার কিছু ফর্মুলা দেখো। একটা হচ্ছে যদি ভর থাকে, যদি ভর হয় তাহলে দেখো মোল ইকুয়াল টু, মোল মানে একে এন দিয়ে লেখা হয়, মোল ইকুয়াল টু ভর বাই আণবিক ভর। ক্লিয়ার? আণবিক ভর লিখতে পারি বা পারমাণবিক ভর। আমি শুধু পারমাণবিক ভরটাকে সংক্ষেপে লিখলাম। তাহলে মোল ইকুয়াল টু আণবিক ভর, ভর বাই আণবিক ভর বা পারমাণবিক ভর। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? এন ইকুয়াল টু ভরকে লিখতে পারি ডাব্লু দিয়ে, আর আণবিক ভরকে লিখতে পারি এম দিয়ে। ক্লিয়ার? এটা চলে গেল 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে যদি আয়তন হয়, যদি আয়তন হয় তাহলে আয়তনের ক্ষেত্রে কি হবে? আয়তনের ক্ষেত্রে মনে রাখো মোল ইকুয়াল টু আয়তন বাই 22.4 লিটার। এটা চলে গেল এর ফর্মুলা। তাহলে কিভাবে হবে? ভি বাই 22.4 লিটার। এটা চলে গেল আয়তনের ক্ষেত্রে ফর্মুলা। মোল ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার। এটার ক্ষেত্রে আমি স্পেশালি আবার একটা বলবো জায়গাটা, শুধু ফর্মুলাগুলো দেখে নাও। আর যদি কণার সংখ্যা থাকে, যদি কণার সংখ্যা হয়, যদি কণার সংখ্যা হয় তাহলে কি হবে? তাহলে মোল ইকুয়াল টু এন ইকুয়াল টু কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো নাম্বার। এনকে লেখা হয় অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে কি ফর্মুলা দাঁড়ালো? এন ইকুয়াল টু কণার সংখ্যাকে আমি কিউ দিয়ে লিখছি, আর অ্যাভোগাড্রো নাম্বারকে আমি এটা দিয়ে লিখছি। কথাটা বোঝা গেল? অ্যাভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটা চলে গেল কণার সংখ্যা, এই অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23। এই চলে গেল বেসিক আমার 3টে ফর্মুলা, যে যদি ভর থাকে তাকে মোলে কনভার্ট করব, যদি আয়তন হয় তাহলে মোলে কনভার্ট করব, যদি কণার সংখ্যা থাকে তাহলে মোলে কনভার্ট করব। ক্লিয়ার? এই 3টে হলে বেসিক ফর্মুলা। ঠিক এইটার ক্ষেত্রে স্পেশালি একটা কাজ আছে, এটা যখন বলবো আবার আমি ভালো করে এক্সপ্লেন করব। ক্লিয়ার? দেখো আমি এইটার পারপাসে এক্সাম্পল দিয়ে নিউমেরিক্যালটা করার চেষ্টা করছি। দেখো তাহলে আমি এখানে লিখলাম যে মোল ইকুয়াল টু ডাব্লু বাই এম এ। এটা হলো আমার ফর্মুলা যদি ভর থাকে। সাপোজ ধরো আমাকে দিয়ে দিয়েছে, আর একটা জিনিস বলি, আমাকে এক্ষেত্রে এই যে আণবিক ভর, আণবিক ভর কিভাবে বের করে সেটাকে জানতে হবে। যেমন ধরো আমাকে H2O দিয়ে দিয়েছে, এই H2 এর মধ্যে কটা হাইড্রোজেন আছে? দেখো H2 এর মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন। ক্লিয়ার? ঠিক কিছু পারমাণবিক ভর দেখো, হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু। যখন এগুলো সবগুলো যুক্ত হয়ে গেছে তখন এইটা হয়ে গেল অণু, এই পুরোটা হয়ে গেল অণু। কথাটা বোঝা গেল? কিন্তু এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, হাইড্রোজেন নিজে একটা পরমাণু, অক্সিজেন নিজে একটা পরমাণু। কিন্তু এই সব পরমাণুগুলো যখন একসঙ্গে যুক্ত হয়ে গেছে তখন H2O তৈরি করেছে, যে একটা অণু। কথাটা বোঝা গেল? যেমন ধরো অক্সিজেন, এই অক্সিজেন আর এই অক্সিজেন যদি যুক্ত করে দেয় তাহলে O2 তৈরি হবে। এরা দুজন হবে পরমাণু, কিন্তু যখনই এটা যখন করব তখন এটা হয়ে যাবে অণু।
ক্লিয়ার? যেমন ধরো Cl প্লাস Cl, এরা হচ্ছে পরমাণু, কিন্তু যখনই Cl2 হবে তখন হয়ে যাবে অণু। ক্লিয়ার? যেমন ধরো Na একটা পরমাণু, O একটা পরমাণু, H একটা পরমাণু, যখন একসঙ্গে যুক্ত হবে NaOH তখন এটা হয়ে যাবে একটা অণু। কথাটা বোঝা গেল? এদের ক্ষেত্রে আণবিক ভর বের করতে হয়। এরা অণুরই আণবিক ভর হয়, পরমাণুর পারমাণবিক ভর হয়। ক্লিয়ার? তাহলে আমাদেরকে নিচে যে এই যে M এর আণবিক ভর এইভাবে লিখবো, দিয়ে বের করব। তার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। কীরকম দেখো, যেমন পারমাণবিক ভর। কি পারমাণবিক ভর? হাইড্রোজেনের ক্ষেত্রে মনে রাখবো 1, লিথিয়ামের ক্ষেত্রে 7, কার্বনের ক্ষেত্রে 12, নাইট্রোজেনের ক্ষেত্রে 14, অক্সিজেনের ক্ষেত্রে 16, ফ্লোরিনের ক্ষেত্রে 19, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 27, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 24, পটাশিয়ামের ক্ষেত্রে 39, ক্যালসিয়ামের ক্ষেত্রে 40, সালফারের ক্ষেত্রে 31, 32, ফসফরাসের ক্ষেত্রে 31, কপারের ক্ষেত্রে 63, আর জিঙ্কের ক্ষেত্রে 64.5, আর একটা যেটা সেটা হয়ে গেল এফির ক্ষেত্রে 56। ক্লিয়ার? এই কটা যে এইগুলো পারমাণবিক ভর লিখেছি, এদের ভর এই জায়গাগুলোতে বসাবো। তাহলে কি এই পারমাণবিক ভর, অনেকগুলো পারমাণবিক ভর যদি যোগ করে দিই তাহলে একটা আণবিক ভর বেরিয়ে যাবে। পরমাণু দিয়েই অণু তৈরি হয়। ক্লিয়ার? তাহলে দেখো হাইড্রোজেনের কত? 1, তাহলে বসাও 1, আর একটা হাইড্রোজেন 1। অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 16, তাহলে প্লাস 16 হয়ে গেল। তাহলে বেরোলো কত? আচ্ছা, আর একটা লিখিনি, সোডিয়াম হচ্ছে 23, সোডিয়াম হচ্ছে 23 হলো। তাহলে এখানে হয়ে গেল 2, 1, 1, 2 আর 16, 18। তাহলে H2 এর আণবিক ভর হয়ে গেল 18। কার্বন ডাইঅক্সাইডে বের করো, অক্সিজেনের বের করো। অক্সিজেন এটা কত? 16 প্লাস 16 ইকুয়াল টু কত? এর কত হবে তাহলে? 32। ক্লিয়ার? ক্লোরিনের বের করো। ক্লোরিন কত? ক্লোরিন লিখেছি? ক্লোরিন লিখিনি, তাহলে আর একটাও লিখতে হবে। ক্লোরিন হয়ে গেল 35.5। ক্লোরিন হলো 35.5 হলো। তাহলে ক্লোরিন দেখো এটার কত? 35.5, এটার কত? প্লাস 35.5, দুটো যোগ করলে কত হবে? 71। তাহলে এর আণবিক ভর হচ্ছে 71। ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, কিন্তু Cl2 যে অণু তার আণবিক ভর হচ্ছে 71। ক্লিয়ার? এইভাবে এগুলোকে আমাদেরকে বের করতে হবে। তা চলো NaOH এরটা বের করি। Na কত? Na হচ্ছে 23, দেখো Na কত? 23, অক্সিজেন কত? 16, হাইড্রোজেন কত? 1, দেখো এর যোগ করলে দেখো 40 হয়ে যাবে। এই 23 প্লাস 16 প্লাস 1 যোগ করলে 40 হয়ে যাবে। তাহলে NaOH এর আণবিক ভর হচ্ছে 40। তো এইভাবে আণবিক ভরগুলোকে বের করতে হয়। ক্লিয়ার? আমি আরও কিছু দেখাই। দেখো, ধরো H2SO4 দিয়েছে বের করতে, তাহলে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 ইন্টু হাইড্রোজেন প্লাস সালফার একটা আছে, সালফার। অক্সিজেন কটা আছে? 4টে, তাহলে 4 ইন্টু অক্সিজেন। 4 ইন্টু 0 না, 4 ইন্টু অক্সিজেন হলো। তাহলে কত হলো? হাইড্রোজেন হচ্ছে 2 ইন্টু 1, সালফার হচ্ছে 32, 4 ইন্টু 16, সবগুলোকে যোগ করো, দেখো 98 গ্রাম আসবে। যেমন ধরো HCl এর ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস ক্লোরিন, তাহলে হাইড্রোজেন কত? 1, ক্লোরিন কত? 35.5, হয়ে গেল কত? 36.5। ক্লিয়ার? ধরো CO2 কার্বন প্লাস অক্সিজেন, 2 ইন্টু অক্সিজেন, তাহলে কত হলো? কার্বন হচ্ছে 12, অক্সিজেন কত? 2 ইন্টু 16, তাহলে কত হয়ে গেল? 44 গ্রাম। ক্লিয়ার? ধরো H2O বের করলাম, আর কার বের করবো? CaCO3 কত?
Ca এটা হচ্ছে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম প্লাস কার্বন প্লাস 3 ইন্টু অক্সিজেন। ক্যালসিয়াম কত 40 প্লাস কার্বন কত 12 প্লাস অক্সিজেন 3 ইন্টু 16 হলো। তা যোগ করলে কত হবে? এটা যোগ করবে, যোগ করলে দেখবে 100 আসবে। এই চলে গেল আমার আণবিক ভর বের করার নিয়ম। ক্লিয়ার? ঠিক এইভাবে আণবিক ভর করব। নিচে যে এম যেটা আণবিক ভর তার ভ্যালু বের করার নিয়ম হচ্ছে এইভাবে। ক্লিয়ার? চলো এবার দেখি নিউমেরিক্যালটা কিভাবে বের করতে পারি। দেখো আমাকে এখানে কোশ্চেন দিয়েছে যে 1.8 গ্রাম জলের মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত এটা কোশ্চেন দিয়েছে যে 1.8 গ্রাম জলের মোল সংখ্যা কত। দেখো আগে কোশ্চেন পড়ে যার ভ্যালু দিয়েছে আগে সেগুলোকে দেখি। দেখো 1.8 গ্রাম এটা মূল সংখ্যা, তার মানে এটা এন বের করতে বলেছে। 1.8 গ্রাম বলে দিয়েছে, তার মানে এটা কার ভ্যালু বলে দিয়েছে? ডাব্লুর ভ্যালু বলে দিয়েছে। জলের কি বের করতে বলে? এটা জল মানে হচ্ছে H2O। তাহলে এর ক্ষেত্রে আমরা কি জানি? এর ক্ষেত্রে আমরা তার এম জানি। এম ইকুয়াল টু কত? 18। দেখো জল বের করে নাও। হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে দেখো আমার ফর্মুলা দেখো, এন বের করতে দিয়েছে, ডাব্লু তো বলে দিয়েছে, আর যেহেতু জল বলেছে তাহলে এম এরও ভ্যালু বলে দিয়েছে, আমাকে এন এর ভ্যালু বের করতে হবে। তাহলে কি হয়ে গেল? এন ইকুয়াল টু ডাব্লু বাই এম ইকুয়াল টু কত লিখবো এটাকে? 1.8 বাই 18 ইকুয়াল টু 0.1। এইটাই হয়ে গেল এর মোল সংখ্যা। ক্লিয়ার? খুবই সহজ অঙ্ক, শুধু স্টেপ বাই স্টেপ আমাকে ধরতে হবে। ক্লিয়ার? আর একটা দেখো, আমাকে যদি বলে 20 গ্রাম NaOH এর মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত এটা যদি দেয় যে 20 গ্রাম NaOH এর মোল সংখ্যা কত, তাহলে দেখো 20 গ্রাম, তার মানে এটা কি দিয়ে দিয়েছে? এটা দিয়ে দিয়েছে ডাব্লু হলো। NaOH তার মানে এখান থেকে পেয়ে যাব এম হলো। মোল সংখ্যা তার মানে এখানে এন বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে ডাব্লু ইকুয়াল টু দিয়ে দিয়েছে 20 গ্রাম। NaOH এর ক্ষেত্রে এম ইকুয়াল টু হয়ে যাবে তোমার 40 গ্রাম। যোগ করে নেবে, বের করা শিখে গেছো। আর এন ইকুয়াল টু কোশ্চেন মার্ক, তাহলে ডাব্লু বাই এম ইকুয়াল টু মোল। তাহলে কত হলো? ডাব্লুর জায়গাতে কত বসাবো? 20, এর জায়গাতে কত বসাবো? 40। 1/2 সমান হচ্ছে 0.5 মোল। এটা চলে গেল এর অ্যান্সার, যে 20 গ্রাম NaOH সমান 0.5 মোল NaOH। ক্লিয়ার? আর একটা জিনিস বলি, যে কোনো পদার্থের তাদের আণবিক ভর সমানই হবে 1 মোল। তার মানে কথাটার মানেটা কি, যে ধরো H2O এর আণবিক ভর সমান 18 গ্রাম, বোঝা গেল? আর 18 গ্রাম H2O সমান হবে 1 মোল। এই কথাটাকে মনে রাখবো। দেখো এখানে এটা কি আণবিক ভর, H2 এর আণবিক ভর সমান 18 গ্রাম, আর যে কোনো পদার্থের আণবিক ভর সমানই হবে 1 মোল। ওটাকে নোট করো, আগে নোট করো। যে কোনো পদার্থের আণবিক ভর সমান 1 মোল হবে। ক্লিয়ার? যে কোনো পদার্থের আণবিক ভর সমান 1 মোলই হবে। দেখো এই অঙ্কটার আমি লিখে রেখেছি 20 আর এর মোল বেরিয়েছে 0.5। মনে রাখবো এর অ্যান্সার বেরিয়েছিল 0.5। দেখো মিলছে কি মিলছে না, দেখো ঠিক।
তাহলে দেখো, যদি কারোর আণবিক ভর বের করতে পারি তাহলে সেটা সমানই হবে 1 মোল। তাহলে দেখো এবার, তাহলে এখানে NaOH এর আণবিক ভর কত? 40 বের করা শিখে গেছি, বের করতে পারবো। এর পারমাণবিক ভর, এর পারমাণবিক ভর, এর পারমাণবিক ভর, তিনটের পারমাণবিক ভর যদি যোগ করি তাহলে 40ই আসবে। 40 মানে NaOH এর এটা হচ্ছে আণবিক ভর। কথাটা বোঝা গেল? তাহলে 40 গ্রাম NaOH সমান কত? এখানে কি বলেছে? যে কোনো পদার্থের আণবিক ভর সমান 1 মোল। তাহলে এটা এর আণবিক ভর NaOH এর, তাহলে এটা সমান কত হবে? 1 মোল। ক্লিয়ার? আমাকে এখানে প্রশ্ন কত দিয়েছে? 20 গ্রামের বের করতে। তাহলে 1 গ্রামে কত হবে? 1/40। 20 গ্রামে কত হবে? 1/40 ইন্টু 20, এটা ক্যান্সেল হয়ে গেল। 1/2, এখানে পড়ে থাকলো 0.5। দেখো 0.5। ক্লিয়ার? যদি তোমাকে দেয় ধরো CO2 ধরো 22 গ্রাম CO2 সমান কত মোল দিয়েছে? 22 গ্রাম CO2 সমান কত মোল? কপি করো, 22 গ্রাম CO2 সমান কত মোল? 22 গ্রাম CO2 সমান কত মোল? এটা আমার প্রশ্ন। 22 গ্রাম CO2 সমান কত মোল? একটা জিনিস বলি, আমার এই ছোট ছোট নিউমেরিক্যালগুলো করানোর কথা হচ্ছে আমার বেসটা যাতে স্ট্রং হয়। তাহলে আমি যে কোনো নিউমেরিক্যালের আমি ধরতে পারবো যে অ্যাকচুয়ালি কী জিজ্ঞাসা করছে আর কি বলে দিয়েছে। আমার এত ছোট ছোট বলার কারণটাই এটা। ঠিক? তাহলে ধরো এখানে দিয়েছে 22 গ্রাম CO2 সমান কত মোল। তাহলে আমি এর আণবিক ভর করব, ফর্মুলা দিয়েও করব, আমি এইভাবেও ব্যাখ্যা করব, দুইভাবে ব্যাখ্যা করব। আগে ফর্মুলা দিয়ে দেখি। তাহলে এটা বলে দিয়েছে তোমার W, CO2 বলে দিয়েছে, তার মানে M বলে দিয়েছে। ঠিক? আর এটা চেয়েছে, তার মানে তোমাকে N তোমাকে বের করতে বলেছে। ক্লিয়ার? দেখো, যদি আমি ফর্মুলা দিয়ে যদি বলি তাহলে N = W/M। CO2 এর ভ্যালু বের করো। CO2 এর ক্ষেত্রে কত হবে? কার্বন প্লাস অক্সিজেন প্লাস অক্সিজেন, 12 + 16 + 16 = হচ্ছে 44। ঠিক? তাহলে এটা হয়ে গেল। এটা 20 বলে দিয়েছে, তাহলে 22, আর নিচে হচ্ছে 44। তাহলে হয়ে গেল তোমার 1/2। এটা ক্যান্সেল করলে 2, 1/2 = 0.5 আসবে। ঠিক? আর এর আণবিক ভর যেটা, সেটা সমানই 1 মোল। বারবার বলছি, কোনো পদার্থের আণবিক ভর সমানই হচ্ছে 1 মোল। তাহলে 44 গ্রাম CO2 সমান 1 মোল হলো। 1 গ্রাম সমান 1/44, 22 গ্রাম সমান 1/44 ইন্টু 22, ক্যান্সেল করে দাও। এটা 2, 1/2 আসলো, সমান কত আসলো? 0.5। দেখো এখানেও 0.5, এখানেও 0.5। যে কোনো পদার্থের 1 মোল। যদি আমার কেউ জিজ্ঞাসা করে যে আমার আণবিক ভর তুমি যদি জানো, তাহলে আমার আণবিক ভর সমানই হবে 1 মোল। কথাটা বোঝা গেল? ধরো আমার আণবিক ভর 100, তাহলে আমি 1 মোল। যদি আমাকে বের করতে বলি যে 50 গ্রাম সমান, তাহলে কত মোল হবে? তাহলে হাফ মোল হবে। 100 গ্রামে যদি 1 মোল হয়, তাহলে 50 গ্রামে তাহলে হাফ মোল হবে। যে কোনো পদার্থের আণবিক ভর সমান 1 মোল। বারবার আমি কথাটা বলছি, দুইভাবে আমি বের করতে পারবো, ফর্মুলা ধরেও, যদি ঐকিক নিয়মে বা ইউনিটারি মেথডে যদি করো তাহলে আমি বের করতে পারবো। আজকে শুধু এতটুকুই থাকলো প্রাইমারি এটা। নেক্সট দিন আমরা আয়তনেরটা দেখব, তারপরে আমরা কণার সংখ্যা দিয়ে দেখব নেক্সট, তারপরে দেখব কণা নিউমেরিক্যাল যেগুলো রিয়াকশন দিয়ে যেগুলো করে সেগুলোকে কিভাবে বের করে। ওকে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।